মেঘে আচ্ছন্ন হয়ে আছে পুরো আকাশ। এই যেন আকাশ ভেঙে ঝমঝম করে বৃষ্টি নেমে পড়ল বলে। সন্ধ্যা নেমে এসেছে, সবাই যে যার ঘরে ফিরে যাচ্ছে। মাচায় বসে কয়েকজন গ্রামবাসী গল্প করছে। এর মাঝে বিধু রামবিলাসকে বলে উঠল, আজ মনে হয় তুমুল বৃষ্টি শুরু হবে। ধানের চারা তো সবে লাগানো হলো, এরই মাঝে বৃষ্টি শুরু হলে তো আর রক্ষে নেই। কি আর করার বলো বিধুদা, ধানগুলোকে বাঁচানোর জন্য এইটুকু তো কষ্ট করতেই হবে। তারা তাদের নিত্যদিনের গালগল্প নিয়ে মত্ত হয়ে উঠেছে। সন্ধ্যা ঘনিয়ে রাত নেমে এলো, এরই মাঝে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল। মাচা থেকে সব উঠে যেতে শুরু করলো। রামবিলাস আর বিধু রাস্তায় হাঁটতে হাঁটতে কথা বলছে। বিধুদা, কোদাল নিয়ে বের হতে হবে বুঝলে, নইলে সকালে উঠে ধান খেতে গিয়ে দেখবে চারাগুলো জলে ভাসছে। তা যা বলেছিস, বৃষ্টি থেকে মনে হচ্ছে আজ সারা রাত ধান খেতেই পাহারা দিতে হবে। তুই কোদাল নিয়ে যা, আমিও আসছি। বিধু আর রামবিলাস যে যার বাড়িতে চলে গেল। এদিকে বৃষ্টির তোর যেন বেড়েই চলেছে। অন্ধকারে চারিদিক শুধু বৃষ্টি পড়ার আওয়াজ আর মাঝে মাঝে হুতুম প্যাঁচার ডাক শোনা যাচ্ছে। এ যেন ভয়ঙ্কর পরিবেশ হয়ে উঠেছে। এরই মাঝে রামবিলাস এসে বিধুকে ডাকলো। বিধুদা, তুমি এসে পড়েছ? আমি তো ভেবেছি তুমি আরো পরে আসবে। আরে না না, বৃষ্টির তোর দেখে এখনই বেরোতে হলো। চল চল, আর দাঁড়িয়ে না দেখে চল, কাজে যাওয়া যাক। রামবিলাস আর বিধু দুজনে ক্ষেতের মধ্যে নেমে কোদাল দিয়ে জল ক্ষেত থেকে বের করে দিচ্ছে। বৃষ্টির মাঝে তারা এক মনে কাজ করতে লাগলো। ক্ষেতের পাশের ঝিলে যেন জল উপড়ে পড়ছে। এমন সময় ঝিলের মাঝে কি যেন ঝাপটানোর আওয়াজ পেয়ে থমকে গেল রামবিলাস। বিধুদা, মনে হচ্ছে ঝিলের জলে মাছ ঝাপটাচ্ছে, কিন্তু এত জলে তো এভাবে মাছ আসার কথা নয়। চাই তো একটু গিয়ে দেখি। এই অন্ধকারে যাস না ওদিকে, যে কাজ করতে এসেছিস সেটা আগে কর। ক্ষেতের আশেপাশে কাউকেই দেখা যাচ্ছে না। না বিধুদা, মনে হচ্ছে মাছ ভেসে ডাঙ্গায় উঠে এসেছে, আমি গিয়ে দেখি। রামবিলাস বিধুর কথায় কর্ণপাত না করেই সেই ঝিলের ধারে চলে গেল। তার হাতে টর্চ লাইট ঝিলের জলে পড়তেই দেখতে পেল ঝিলের ভিতর থেকে একটা প্রকাণ্ড হাত তার দিকে ধেয়ে আসছে। বড় বড় নখ আর কালো সেই হাত, যে দেখবে তারই দম বন্ধ হয়ে যাওয়ার জোগাড় হবে। রামবিলাসকে সেই হাত তার মুঠোর মধ্যে পুরেই ঝিলের মধ্যে ডুব দিল। জলে ভারী কিছু ডুবে যাওয়ার আওয়াজ পেয়ে বিধু উঠে দাঁড়ালো। কি ব্যাপার, এমন করে আওয়াজ হলো যেন কিছু পড়ে গেল। রামবিলাস তো গেল, ওর তো কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। এত করে না করলুম, তারপরেও আর দেরি না করে বরং সামনের দিকে এগিয়ে যাই। বিধু বিলের ধারে এসে দাঁড়িয়ে পড়ে। হাতে থাকা টর্চ নিয়ে এদিক ওদিক দেখতে থাকে, কিন্তু কোথাও রামবিলাসের কোনো সারা শব্দ পাওয়া যায় না। কপাল কুঁচকে বলতে লাগলো বিধু, রামবিলাস কি জলে তলিয়ে গেল? বিলের জলে তো এভাবে তলিয়ে যাওয়ার কথা নয়। এত অন্ধকারে তো কিছুই দেখাও যাচ্ছে না। বিধু রামবিলাসকে ডাকতে লাগলো। চারদিক নিস্তব্ধ, তবে মুষলধার বৃষ্টির জন্য সে ডাক যেন বেশি দূর অব্দি পৌঁছতে পারল না। এবারে বিধু টর্চ লাইটটা জলে ফেলতে যা দেখলো সেটা দেখবার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। ভয়ঙ্কর প্রকাণ্ড একটি হাত ঝিল থেকে বাইরে বিধুর দিকে বেরোতে লাগলো। বিধু পিছনে পা ফেলতে শুরু করলো। ক্রমশই সেই হাত বেরিয়ে বিধুর সামনে এলো। চোখ দুটো রক্ত পিপাসু আর বিশাল দেহির প্রেত। তা দেখে এক মনে বিধু এবার দৌড়াতে লাগলো। কিছুক্ষণ দৌড়ানোর পর সে যেন আর রাস্তায় খুঁজে পেল না। সামনের বাসগুলি রাস্তায় যেন শুয়ে পড়ে রাস্তা আটকে রেখেছে। বিধু প্রাণপণে উল্টো দিকে দৌড়াতে লাগলো। এবারে প্রেতটা তার সামনে এসে পড়ল। বিধুর হাত থেকে টর্চ মাটিতে পড়ে গেল। বিধু চিৎকার করে পুরো বাদল রাতটাকে যেন আরো আচ্ছন্ন করে ফেলল, কিন্তু কেউ তা শুনতে পেল না। বিধুর ঘোর এখনো কাটেনি। তার সাথে ঘটে যাওয়া সবকিছুই যেন তার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। ঘরের মধ্যে দুজন লোক দাঁড়িয়ে আর খাটের উপরে শুয়ে আছে বিধু। দুজন লোকেই বিধুর চেনা, মানে তারাও অরুণাচল গ্রামের খেটে খাওয়া মানুষ।
তারাও সেই ধান ক্ষেতের দিকেই যাচ্ছিল ক্ষেতের জল বের করে দিতে। হঠাৎ দেখতে পায় বিধু বৃষ্টির মধ্যে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। বিধুকে তারা ধরাধরি করে বংশীর বাড়িতে নিয়ে এসেছে। আমি এখানে কি করে? কাল রাতে তো আমি... বিধু আর কিছুই বলতে পারল না। রামবিলাসের কথা তার মনে পড়ল। সে উঠে বসতেই বংশী বলে উঠল, আহা বিধু, উঠেছিস কেন? শুয়ে থাক। তোকে দেখে মনে হচ্ছে ভয় পেয়েছিস। এখন বৃষ্টি অনেকটা থেমেছে, তো একটু সুস্থ হলেই তোকে বাড়ি নিয়ে আসবো। এখন বলতো ভাই, কাল রাতে কি হয়েছিল? বংশীটা, বিটুকে দেখে মনে হচ্ছে খুব ভয় পেয়েছে। সন্ধ্যায় তো আমিও ছিলাম ওদের সাথে। রামবিলাস আর বিটু দুজনে একসাথে ধান খেতে দিকে গেল। বিধু এবার আর চুপ থাকতে পারল না। সে উঠে বসে গড়গড় করে রামবিলাস আর তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলতে লাগলো। বংশী আর মানুষ ভয়ে স্তম্ভিত হয়ে মুখটা ফ্যাকাশে করে ফেলেছে। তারা বিধুর কথা বিশ্বাসই করতে পারছে না। এ বিটু, তুই এসব কি বলছিস রে? তোর কথা যে আমার কিছুই বিশ্বাস হচ্ছে না। তুই ঝড় বাদলের রাত বলে কিছু ভুল ভাস দেখিস নি তো? আমারও কেমন যেন অন্যরকম লাগছে। কখনো তো অরুণাচলে এমন ঘটনা ঘটতে দেখা যায়নি। কাল সকালে গ্রামের সবাইকে ঘটনা খুলে বলতে হবে, বিশেষ করে হারান কাকাকে। উনি অনেক পুরানো লোক এই অরুণাচলের। হঠাৎ করে যা শুরু হয়েছে, এটা নিয়ে কিছু একটা ব্যবস্থা তুই গ্রহণ করতেই হবে। তা ঠিক বলেছিস বংশীটা। আমাদের সবার আগে ধান খেতের ওই ঝিলের পাশে যাওয়া দরকার। সারা রাত বৃষ্টির পর সকালে আকাশ যেন এক অন্যরকম রূপ ধারণ করেছে। তবে মেঘের ঘনাঘটা এখনো শেষ হয়নি। চারিদিকে ক্ষেতগুলো টুবুটুবু অবস্থা, আর ঝিলের জল উপচে পড়ছে। তারা ঝিলের পাড়ে গিয়ে কিছুই দেখতে পেল না। চারপাশটা দেখে বংশী বলে উঠল, কই রে বিধু, কিছুই তো দেখছি না। তুই মনে হয় ভালো রাতে ভুলভাল কিছু দেখেছিস। রামবিলাস হয়তো তোকে না বলে বাড়িতে চলে গেছে। আমি তো ওর বাড়িতে গিয়ে দেখেছি, ও বাড়িতে যায়নি কাল। রামবিলাস বাড়ি ফেরে নাই। তাহলে কি রামবিলাসের লাশ এই ঝিলের পানিতে নিঃশেষ হয়ে গেছে? আরে তাহলে কি এখন ও ভূত হয়ে গেছে? বিধু যা বলছে সেটাই কি সত্যি? আমার তো মনে হচ্ছে বংশীটা, এই ঝিলের মাঝে কিছু একটা রহস্য লুকিয়ে আছে। আমাদের অরুণাচল গ্রামের হরণ দাদু এসব জানতে পারেন। মানুষ, বংশী ও বিধু সেখান থেকে গ্রামের বৃদ্ধ দাদু হরেনের কাছে রওনা দিল। হরেন দাদু গ্রামের খুব পুরনো লোক। বয়স প্রায় 90 থেকে 95 বছরের মধ্যে হবে। বয়সটা ঠিকমতো সে বলতে পারেন না, তবে এখনো সে কোমর সোজা করে হাঁটেন। তার শরীরে কোনো রোগ বালাই বাঁধেনি। উনি গ্রামের সবকিছুই জানেন আর সবাইকে চেনেন। গ্রামের সবাই তাকে খুবই মান্য করে। ওরা তিনজন গ্রামের আরও কয়েকজন লোককে সঙ্গে নিয়ে হরেন দাদুর বাড়ির সামনে গিয়ে দাঁড়ায়। বলে দাদু, বাড়ি আছো? একটু বাইরে এসো, তোমার সঙ্গে জরুরি কথা আছে। দাদু তখন বিছানায় বসে হুকা টানছিলেন। দরজার দুপাল্লা আগে থেকেই খোলা ছিল। তাদের ডাক শুনে সে বিছানা থেকে উঠে দরজার কাছে গিয়ে বলে, বংশী, তোমরা সকাল সকাল আমার বাড়িতে কি এমন জরুরি? হ্যাঁ? তারা তিনজনই হরেন দাদুর বারান্দায় এসে পড়ল। হুকার নলকাটা হাতে নিয়ে বেরিয়ে এসে চেয়ারে বসে সে। তারপর তাদের কাছে সবকিছু জানতে চাইল। বিধু হরেন দাদাকে সব কথা খুলে বলল। হরেন দাদু বিধুর কথা শুনে বলে উঠলেন, তার মানে ওই আত্মা এখনো মুক্তি পায়নি, ওই ঝিলেই আছে এখনো। এত কিছুর পর ওই আত্মা যখন মুক্তি পায়নি, ওর আর এখান থেকে নড়বে না। হরেন দাদুর কথা শুনে সবাই হা করে তাকিয়ে আছে। তারা ততক্ষণে বুঝতে পেরেছে এই ঝিলে কোনো একটা আত্মা তো অবশ্যই আছে, কিন্তু আত্মাটা কেন সেখানে আছে তা কেউ জানে না। তারা দাদুর কাছে জানতে চায়। ও বারে দাদু, তুমি কিসের আত্মা কথা বলছো? আমাদেরকে একটু খুলে বলো না। সে অনেক দিন আগের কথা। ওই ঝিলে তোরা যেটা দেখেছিস সেটা একটা মানুষের আত্মা। প্রতি বছর একই সময়ে এই ঝিলের জলে কেউ না কেউ তলিয়ে যেত। ওই আত্মা মুক্তি দেওয়ার জন্য অনেক ওঝা আর কবিরাজ আনা হয়েছিল বিলের পারে। গ্রামের লোকজন জানে ওই আত্মাটার মুক্তি হয়ে গেছে, কিন্তু এখনো তো হয়নি দেখছি। ঝিলের পারে আত্মার খপ্পরে পড়েছিল বিধু। একথা বুড়ো দাদুর কাছে জানতে পেরে বিধু আরও কাঁপছে। রামবিলাসকে তার চোখের সামনে উধাও করে নিয়ে গেল ওই আত্মাটা। এমন ভেবে সে হরেন দাদুর কাছে জানতে চাইল,
কিন্তু দাদু, ওই আত্মাটা কার আর কেনই বা এমন করছে? আমি যখন ছোট ছিলাম তখনকার কথা। ছোটবেলায় আমার বাবা আমাকে বলেছিল, জমিদার ওই ছেলে মাছ চাষ করত, আর একদিন। তখন চারিদিকে আধার নেমে এসেছে। বৃষ্টি বাদলের দিন, তখনও মুষলধারে বৃষ্টি পড়ছে। ঝিলের পাড়ে দাঁড়িয়ে জেলে সনাতন জাল নিয়ে অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে কখন মাছের সাড়া পাবে। সনাতন জেলের কাজ ছিল মাছ ধরা। মাছ ধরে বাজারে বিক্রি করেই তার সংসার চলত। কিন্তু ঝিলটা জমিদারের দখলে যাওয়ায় সনাতন আর তখন থেকে মাছ ধরতে পারে না। তার সংসারের অবস্থা খুব একটা ভালোও নয়। বউ বাচ্চার মুখে দুবেলা ভাতও তুলে দিতে পারেন না সে। সেই দিন বৃষ্টির বাদলের রাতে বাধ্য হয়ে জমিদারের ঝিলে মাছ ধরতে আসে সনাতন। ঝিলের জলে জালটা ফেলবে এমন সময় জমিদারের চেলারা সেখানে এসে হাজির হয়। রে, এখানে জাল নিয়ে গিয়ে করছিস? কত সাহস কম নয়, তুই জমিদার বাবুর জলে জাল ফেলছিস? জানিস না এখানে মাছ ধরা বারণ? কেন এই জেলের মাছ ধরা বারণ কেন? এই জেলেতে তো আমরা সবাই মাছ ধরতাম, এই মাছ ধরেই তো আমাদের পেট চলতো। এখন জমিদার বাবু আমাদেরকে মাছ ধরতে দিবেন না কেন? হ্যাঁ, তোরা জমিদার বাবুকে বলিস এই জেলেই আমরা মাছ ধরবো। এই সনাতন, শোন আমার কথা ভালো করে শোন। তোর মতো আরো জেলেরা মাছ ধরে, কিন্তু টাকা ঠিকঠাক মতো বুঝিয়ে দেয়, তুই দিস না। এই বলে জমিদার বাবু আর এই জিলে তোকে মাছ ধরতে দেবে না। তুই এখন এখান থেকে যা। বর্ষার সময় জেলের জলে আমরা মাছ ধরি, প্রতিদিন তো মাছ ধরতেই পারি না। কোনোদিন মাছ হয়, আবার কোনোদিন হয় না। সেখান থেকে আমরা কি খাবো, আর জমিদার বাবুকে কি দেবো? অত কথা শুনতে রাজি নই। জমিদার বাবু আমাদেরকে এই ঝিলের জল পাহারা দিতে বলেছেন, আর বলে দিয়েছেন যে মাছ ধরতে আসবে তাকেই যেন। তখন মুষলধারে বৃষ্টি পড়ছে, কোথাও কোনো জনমানব নেই, চারদিক ধুধু করছে। ওই দিন সনাতনের সঙ্গে যা হয়েছে তার সাক্ষী ওই ঝিলের জল আর বৃষ্টির পানি ছাড়ার কেউ ছিল না। তখন ওই ঝিলে তেমন কেউ চাষ করতো না এখনকার মতো। তখন ওই ঝিলে প্রচুর মাছ হতো। জমিদারের চেলারা জোর বলে সনাতনকে নিয়ে আসে জমিদার কাছে। জমিদার সনাতনকে গাছের সাথে বেঁধে গ্রামবাসীর সামনে তার হাত কেটে ফেলে। সনাতন বারবার বলে, আমি চোর নই। কেউ ওর কথা শোনে না। জমিদারের একটা আলাদা দাপট ছিল। সনাতনকে মেরে ফেলার হুমকি দেয় জমিদার, আর লাশটাকে ফেলে আসতে বলে ঝিলের জলে মাছের খাবার হিসাবে। জমিদারের ছেলেরা গ্রামবাসীর সামনে সনাতনকে মেরে ফেলে। সেদিন বাবাও ওখানে ছিলেন। বাবাই আমাকে সবকিছু বলেছিলেন। আরে, লোকটার সঙ্গে তো ভারী অন্যায় হয়েছে। গ্রামের লোক কিছুই করতে পারেনি বড়টাটু। আমার বয়স তখন 14-15। আমার বাবারা সবাই জানতো যে সনাতন খুব গরিব মানুষ ছিল। আর না রে, গ্রামের মানুষ কিছু করতে পারেনি। জমিদারের মুখের উপর কে কথা বলবে? কিন্তু সনাতন ওই জমিদারকে বাঁচতে দেয়নি, ওর বংশকে নির্বংশ করে ফেলেছে। তারপর প্রতি বছর ওই দিন গ্রামের একটি করে মানুষ ওই ঝিলের জলে তলিয়ে যায়। তো গ্রামবাসীরা কোনো বিহিত করেনি কেন বুড়ো দাদু? ওই আত্মার মুক্তির ব্যবস্থা করেনি কেন? হ্যাঁ রে, তা আবার করেনি। কত বোঝা কবিরা জানা হয়েছিল ঝিলের বারে, কিন্তু কেউই কিচ্ছু করতে পারেনি। ওই আত্মার একটাই কথা, এই গ্রামে সে কাউকেই বাঁচতে দেবে না, এই ঝিলের জলে তলিয়ে নিয়ে যাবে। আজ থেকে কয়েক বছর আগে একটা ওঝা নিয়ে এসেছিলাম, সে নাকি খুব জানাশোনা ছিল। ওই ঝিলে পার বেঁধে দিয়েছিল, বলেছিল আর কোনোদিন আসতে পারবে না। কিন্তু তোদের কথা শুনে তো মনে হচ্ছে ওই আত্মাটা আবার ফিরে এসছে। তোরা গ্রামের সবাইকে জানিয়ে দিস, সবাই যেন রাতের আধারে ওই ঝিলের পারে না যায়, বিশেষ করে শ্রাবণের এই দিনটায়। গ্রামের ওই আত্মার হাত থেকে আর রেহাই পেল না। বহু বছরের আতঙ্ক গ্রামের মানুষকে তাড়া করেই বেড়াচ্ছে। তারা সে আতঙ্ক থেকে কিছুতেই বেরিয়ে আসতে পারছে না।